সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিথস্ক্রিয়ার আজকের পর্বে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের কিংবা সামাজিক জীবনের বা জাতীয় পর্যায়ের বিভিন্ন ঘটনায়, উৎসবে, সাফল্যে, আনন্দে আমরা কখনো আনন্দিত হই, উচ্ছ্বসিত হই, উল্লাস প্রকাশ করি। এবং এই আনন্দিত হওয়ার যে বহিঃপ্রকাশ, এই প্রকাশও ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন রকমের। কখনো আমরা ব্যক্তি পর্যায়ে এই আনন্দ প্রকাশ করছি, কখনো আমরা আবার জাতীয় পর্যায়ে এই আনন্দের প্রকাশ করছি। আজকে আমরা আমাদের স্টুডিওতে কিছু কিশোর তরুণদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের ব্যক্তিগত জীবনে কিংবা জাতীয় জীবনের বিভিন্ন উৎসবে, পার্বণে তারা কিভাবে আনন্দ উচ্ছ্বাস করে সেই বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমাদের আজকের বিষয় আনন্দ উচ্ছ্বাসে কিশোর তরুণ। সুধী দর্শক, আসুন তাহলে আমরা প্রথমেই কথা বলে নেই আমাদের এখানে উপস্থিত কিশোর তরুণদের সঙ্গে। তোমরা ব্যক্তিগত কোন কোন বিষয়, কোন কোন ঘটনা, কোন কোন সাফল্যে তোমরা আনন্দ প্রকাশ করতে চাও, আনন্দিত হও? হ্যাঁ, প্রিয় দল যখন খেলায় জয়লাভ করে। যখন প্রিয় দল খেলায় জয়লাভ করে। পূজোর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হই তখন আনন্দ। পরীক্ষায় উত্তীর্ণ হলে, যখন পূজোর মধ্যে ভাইকে ভাইফোঁটা দেওয়া, মানে ওই সময়টা আমার কাছে অসম্ভব ভালো লাগে। পুজোর সময় ভাইফোঁটা, যে জিনিসটা চাই না কিন্তু হঠাৎ করে পেয়ে যাই, অপ্রত্যাশিতভাবে কিছু পেয়ে গেলে ভালো জিনিস। বার্থডেতে যখন আনএক্সপেক্টেড ভাবে কারোর কাছ থেকে উইশ পাওয়া যায়, যাদের কাছ থেকে এক্সপেক্ট করছি না। জন্মদিনটাকে তোমরা খুব, যখন কোথাও ঘুরতে যাই তখন খুব ভালো লাগে। ঘুরতে যেতে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে যাওয়া? হ্যাঁ, উদ্দেশ্যহীন ভাবে। উদ্দেশ্যহীন যখন ভাবে। কোনো নতুন বন্ধুর সাথে পরিচিত হয়, নতুন বন্ধু পাওয়া গেলে আমার তো বেশি সবাই যখন সবাই একত্রে থাকে আমার তো খুব আনন্দ লাগে। সবাইকে একসঙ্গে। তুমি? পূজোর লাড্ডু খেতে সবচেয়ে আনন্দ লাগে। পুজোর সময় লাড্ডু খেতে, মানে আমরা বিভিন্ন উৎসবে লাড্ডু খেতে। আর দশমীর দিন অসম্ভব ভালো লাগে যখন নাকি বড়দের সবাইকে নমস্কার করা হয়, যে নমস্কার করার পর যে তারা কিছু দেয়, সেই জিনিসটা মানে গিফটটা খুব অসম্ভব ভালো লাগে। আমরা আনন্দ পাওয়ার কোনো সুযোগ পেলে সেটা হাতছাড়া করতে চাই না, আমরা সবসময় আনন্দে থাকতে চাই। তোমরা সদ্ব্যবহার করো। সবসময় কি সদ্ব্যবহার হয়? না, সবসময় সদ্ব্যবহার হয় না, কারণ আমাদেরও কিছু কারণ থাকে এবং সামাজিক অনুশাসন একটা বড় ব্যাপার। সামাজিক অনুশাসন এই আনন্দের ভিতরে আবার কি করে? বন্ধুদের সাথে আড্ডা দেওয়াতে সবচেয়ে বেশি আনন্দ আমাদের, কিন্তু আমাদের বাবা মারা অনেক ক্ষেত্রে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পছন্দ করেন না। আচ্ছা, তারপর তুমি কিছু বলছিলে। পরীক্ষার প্রশ্নপত্রে গিয়ে যদি সব কমন পড়ে গেছে তাহলে খুব আনন্দ হয়। এই আনন্দের প্রকাশ কিভাবে হয়, কি করো তখন? প্রথমে সবকিছু ভুলে যাই, তবে যখন মনে পড়ে তখন অনেকে শীষ দেই আমরা শীষ দাও, বেশি আনন্দ পেলে শীষ হ্যাঁ, দাও। গেড়ে গলায় গান গাই, অনেক ধরনের মানে শব্দ ইউজ করি, যেমন একটি শব্দ কি বলবো আমাদের? ও, আর পাংখা, পাংখা, জোস। সবচেয়ে আনন্দ লাগে। চুটকি বাজাতে আনন্দ লাগে। আর ছোট ভাইকে আদর করলে, ছোট ভাইকে আনন্দ করে। আমার শেষ দিতে খুব ভালো লাগে। তোমার শেষ দিতে ভালো লাগে? আনন্দ পেলে আমরা ঈদ গান গাইতে খুব ভালো লাগে। গান গাইতে? তুমি তোমরা বাজাতে আরো নেই। তবলা বাজাতে পারো? আচ্ছা, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবনের কোনো সাফল্য, কোনো ঘটনা, কোনো উৎসবে তোমাদের আনন্দ প্রকাশের ধরন। কিন্তু জাতীয় জীবনের কিংবা আমাদের সাংস্কৃতিক যে বিভিন্ন উৎসব আছে, এই উৎসবগুলোতে তোমাদের কি করতে ইচ্ছে করে? কিংবা কোন উৎসব বেশি ভালো, কোন উৎসব কম খারাপ? ভালো ঈদুল ফিতর খুব ভালো লাগে। ঈদের সময় খুব ভালো লাগে। কেন ভালো লাগে? সকালে উঠি, গোসল করি, তারপর নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সালাম দেই। সালাম দিলে যখন বকশিস দেয় তখন ভালো লাগে। বকশিসটাই আসল নাকি সালামটা আসল? সালামটা আসল, বকশিসটা দিলে বকশিসটা আসলে ভালো লাগে। পয়লা বৈশাখে পয়লা ভীষণ পয়লা বৈশাখে কি করো? পয়লা বৈশাখের পান্তা ভাত, রমনা পার্কে সবাই যাই, অনেক পুরনো সবাই মানে কারা কারা? সবাই মানে নিজেরা বা বন্ধুদের সবার সাথে দেখা হয়, শাড়ি পরি, দেখা হলে কি করো হঠাৎ করে? দেখা হলে যে জড়িয়ে ধরি। তাই? আর আসলে আমাদের যেটা হয় যে আমরা কেন আনন্দ করছি এর চাইতে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হলো আমরা একত্রিত হয়ে কিছু বন্ধু বান্ধব হয়েছে এবং তারা আনন্দ করছে, এটাই ইম্পর্টেন্ট। কেন করছি সেই চিন্তাটা আসলে তখন আমাদের মধ্যে এছাড়াও মানে থাকে একটা না। কথা আছে যে মানে আমাদের ঈদের সময় যখন আমরা নামাজ শেষে কোলাকুলি করি তখন আমাদের উঁচু নিচু ভেদাভেদটা কমে আসে, কমে যায়। এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু আর 31st নাইটে যে খুব মানে আনন্দ করা হয়, সেটা মানে কিছুটা উশৃঙ্খল পর্যায়ে চলে যায়, এটা মোটেও ঠিক না। এটা তো আনন্দের বিষয় না, নাকি আনন্দের বিষয়? এটা মানে 31st নাইটে আনন্দের বিষয়। তোমরা কি করো 31st? আমি আমার কাজিনদের সাথে সেলিব্রেট করি, কি সেলিব্রেট কিভাবে করো? একসাথে গান গেয়ে পুরো পাড়া মাত করে দিতে চেষ্টা করি। মাত করতে যে পাড়ায় অন্যান্যদের কি কোনো অসুবিধা করো না? সেদিন তাদের এই ঝাড়ি সেটাও ভালো লাগে। তারা যখন ইয়ে করে। আর আর আমরা বন্ধুদের নিয়ে ঘুরতে ভালো লাগে। বন্ধুদের নিয়ে ঘুরতে ভালো লাগে। আমরা সবে বরাত সবে কদর রাত্রে নামাজ পড়তে যখন বাইরে যাই, সারা রাত অলমোস্ট আমরা নামাজ পড়ি বন্ধুদের সঙ্গে। মানে নামাজ পড়াটা মুখ্য না, ওখানে ওখানে বন্ধুদের সাথে সারা রাত ঘোরাটাই মুখ্য, ওটাই সবচেয়ে আনন্দ। তবে এছাড়া মানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বাজি ফুটানো। যে আচ্ছা, আজকে শেষ বিষয় তোমাদের, সেটা হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে না? আসলে ইচ্ছে করে? কিভাবে? এটা কি কিরকম? দূরে কোথাও মানে
বেড়াতে যেতে ইচ্ছে করে। অনেক সময় আনন্দে আত্মহারা কেঁদে ফেলো? কেঁদেও ফেলি। কেঁদে ফেলে কি অনেকে? তাই এরকম একটি ঘটনা বলবো, আর তুমি আনন্দে কেঁদে ফেলেছো? আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমি যখন ক্যাপ্টেন হয়েছি তখন আমি আনন্দে এমন ভাবে কান্না শুরু করছে যে আম্মু আমার কান্না থেকে আম্মু কান্না ফেলছিল। যাক, তোমার আম্মু হাসেনি তোমার কান্না দেখে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাহলে আমি যখন মানে প্রথম নৃত্য পরিবেশন করি স্টেজে, তখন আমি মানে নাচের আগে আমি মানে চোখ দিয়ে পানি এসে পড়ে এবং তারপরে আমি নাচ শুরু করি। আচ্ছা, হারিয়ে যাওয়ার ব্যাপারটা আচ্ছা, এসছে। হারিয়ে যাওয়ার ব্যাপার যেটা, সেটা দেখা যায় আনন্দে হারিয়ে যাওয়ার সময় ছেলেরা অনেক দূরে কোথাও দল বেঁধে বেরিয়ে পড়তে পারে, কিন্তু আমরা সেটা পারি না। আর এছাড়াও কিন্তু আমাদের ইচ্ছে করে কিন্তু সিকিউরিটির অভাবে যাই না। নিরাপত্তার অভাব। আমরা যদি দূরে কোথাও যাই, সাথে যদি আমাদের মেয়ে বন্ধুরাও থাকে, তাহলে একটা পিছু টান থেকেই যায় যে আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে, এবং আমরা ঠিক সেভাবে অনেক দূরে হারিয়ে যাওয়াটাকে এনজয় করতে পারি না। আচ্ছা, ঠিক আমাদের আছে। সামাজিক ইচ্ছা থাকলে অনুশাসনের অনেক দূরে হারিয়ে যাওয়া যায় না, যাওয়া তাই তো? আচ্ছা, আমাদের এখানে একজন মনোবিজ্ঞানী আছেন। আজকে একটি বিষয় এসেছে যে 31st নাইট বলে না, 31st নাইটের যে উন্মাদনা, যে উচ্ছৃঙ্খল, অনেকে বলেছে উচ্ছৃঙ্খল আচরণ করে অনেকে আনন্দ উৎসব করতে যে, এই বিষয়টিকে আপনি এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি আসলে, বিশেষ করে এই বিষয়টি ঘটছে শহরে জীবনে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ইনামুল, প্রশ্নটা যে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা ইদানিং পেপারেও দেখছি, খবরের কাগজে দেখছি, প্রায় প্রতিদিনই ফিচার বেরোচ্ছে এই 31st নাইটে ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খল আচরণের জন্যে। আমি মনে করি মূলত এটা কিন্তু কয়েক বছরের ঘটনা, এর আগে কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খলতা ছিল না। ডিশ অ্যান্টেনাকে আমি অনেকখানি এর জন্য দায়ী মনে করি, এবং বিগত অনেক কিছুদিন আগে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে ডিশ আমাদের দেশে কখনোই ওইভাবে কোনো উপকার বয়ে আনবে না, রাদার অপকারটাই বেশি আমরা পাবো। কারণ আমাদের দেশ বা আমাদের সমাজ, আমাদের জাতি কিন্তু ওইভাবে সচেতন নয় যে আমরা এই ইয়াংস্টারদের, এই কচি কচি ছেলেমেয়েদের মন মানসিক যে চাহিদা আমরা মিটাতে পারি না। এদের জন্য কোনো ভালো পার্ক নাই, এদের জন্য কোনো ভালো বিনোদনের কেন্দ্র নাই, এদের জন্য কোনো ভালো খেলা নাই। দেশটাকেই তাকে কিন্তু আঁকড়ে ধরেছে তাদের অবসর বিনোদনের সময় হিসেবে। সংস্কৃতির ভেতরে এটা কিন্তু খাপ খায় না। কিন্তু আমরা যেটা করেছি যে ঘোড়ার আগে লাগাম দেওয়ার মতো আমরা ডিশকে দেশে নিয়ে এসেছি, এবং ডিশ যদি আপনি কোনোদিন ফলো করেন, কয়েকদিন যদি ফলো করেন, তাহলে দেখবেন ডিশের মধ্যে এমন কিছু আছে যা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারেই মিল খায় না। 31st নাইটের যে উৎসবটা, এটা কিন্তু মূলত তারা ওখান থেকে ইনহেরিট করেছে। আপনি যদি এগুলো দেখেন, 31st নাইট কিন্তু এত সহজে বন্ধ করা যাবে না। আপনি হয়তো কালকে খবরে পড়েছেন কলম্বিয়াতে প্রায় 100-র মতো বেশি লোক মারা গিয়েছে এই আনন্দ করতে গিয়ে, এবং আমাদের দেশে খুব শীঘ্রই কিন্তু এটা হবে। আমাদের দেশে যেমন এইডস এসেছে, তেমনি 31st নাইটও খুব উচ্ছৃঙ্খলভাবে উদযাপন করা হবে ভবিষ্যতে। বাইরের প্রভাবটা আমরা এখনো গ্রহণ করতে, এটা বাইরের প্রভাব কি হয়, আমরা অ্যাসিমিলেট করি এবং সেটাকে নতুনভাবে আমরা উপস্থাপনা করি। এটা যেটা হচ্ছে পুরোপুরি নকল, এর ভেতরে অ্যাসিমিলেশন নাই, এর ভেতরে নিজের আত্মীকরণ নাই, এটাকে আমরা পুরো নকল করে ব্যবহার করছি, যার জন্য আমার মনে হয় এখানে 31st এর প্রসঙ্গ যখন এসছে, প্রজ্ঞা লাবণী এখানে আছেন, আপনি তো এই 31st এর পাশাপাশি আপনি আমাদের বাঙালি সংস্কৃতি যে চৈত্র সংক্রান্তি, এটি উদযাপন করেন ব্যক্তিগত পর্যায়ে। এটি আপনি ব্যক্তিগত পর্যায়ে উদযাপনের পেছনে কোনো অনুপ্রেরণা কি, কেন আপনি এটি উদযাপন করেন এবং কিভাবে করেন? অনুপ্রেরণা ওটাই যে যখন বাইরে ছিলাম কিছুদিন, তখন 31st ইভে তারা যা করে, মনে হয়েছিল যে গ্রামে, মফস্বল, ওই সমস্ত জায়গায় তারা কিন্তু চৈত্র সংক্রান্তিটা খুব সুন্দরভাবে উদযাপন করে। এবং আনোয়ারা আপা যেটা বললেন যে ওখানে আসলে যে ডিসেন্সিটা এবং আমাদের যে আত্মীকরণ, কারণ আমরা কোথা থেকে এসেছি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যে অকেশনগুলো আমরা পালন করি, সেটা যদি সেইভাবে করতে পারি, আমাদের সার্থকতা কিন্তু সেখানে। এবং তাই মনে করি 7 বছর আগে প্রথম শুরু করা হয়েছিল এটা, দিস উইল বি দ্য 7th ইয়ার। দেখা গেল যে সবার পার্টিসিপেশনটা খুব চমৎকারভাবেই আসছে, এবং কিশোর, হ্যাঁ, এরাও খুব, বিশেষ করে আমার একটা মেয়ে 18, একটা মেয়ে 13, আমার 3 মেয়ের ভিতরে। এবং তারাও যে এই যে সারাদিন ধরে অপেক্ষা করছে যে বিকেলবেলা থেকে অনুষ্ঠান হবে এবং অনেকক্ষণ সময় হবে, তারা বন্ধু বান্ধবদের বলছে এবং তৈরি হচ্ছে। এবং যখন অতিথিরা আসছে তাদের তো মুড়ি মুড়কি আর গুড়ের শরবত দেওয়া হয়, তারাও খুব এনজয় করে খাচ্ছে এবং তাদের বন্ধুরাও করছে। কিন্তু এটার পাশাপাশি আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু এটা ফ্যামিলি থেকে হচ্ছে, বা আমি, আমার হাজব্যান্ড বা আমাদের পারিপার্শ্বিক সবাই বন্ধু বান্ধব, এবং আমন্ত্রিত হচ্ছেন কারা, আমাদের সাংস্কৃতিক জগতের, রাজনৈতিক জগতের প্রত্যেকে মোটামুটিভাবে, হ্যাঁ সবাই, তো তাতে হচ্ছে কি এরা মোটামুটিভাবে যেন করতে হচ্ছে বলেই করছি,
এরকম একটা অনুভূতি কিন্তু আমার মধ্যে জেগেছে, যে বরং বাচ্চারা জন্মদিনের উৎসবটা করতে বেশি আনন্দিত হতো, 31st ইভটা করতে আরো বেশি স্বতঃস্ফূর্ত হতো। এটা এখন বাড়িতে হচ্ছে, করতে হচ্ছেই বলে করছি। এটা আমি জানি না এটা কেন হয়, যে কেন তাদের স্পন্টিনিটিটা আমাদের যেটা জাতীয় জীবনের বা আমাদের পারিবারিক, আমাদের ধর্মের, আমাদের সংস্কৃতি, সেসব জিনিসের প্রতি কেন ওদের আসে না, প্রশ্নটা কিন্তু আমারও। আমার মনে হয় আপনি আছেন, আপনি বোধহয় প্রতি বছর বসন্ত উৎসব করেন ব্যক্তিগত উদ্যোগে। হ্যাঁ, না ব্যক্তিগত না, আমরা জাতীয় পর্যায়ে করি। কিরকম? এবং এটা আমাদের এখানে যে সমস্যাগুলো আমরা যা শুনলাম, যে উৎসবের অভাব কিন্তু আমাদের দেশে নেই, কিন্তু সেটাকে আমরা প্রকাশ করতে পারি না। আমাদের যারা তরুণ যারা আছে, আমরা বিভিন্নভাবে উৎসবটা পালন করি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠীরা যারা আলাদা করে করে, কিন্তু আমরা সবাই মিলে কিছু করতে পারি না। এটাই হচ্ছে সমস্যা। এবং এই সবাই একত্রিত হওয়ার একটা বাসনা নিয়েই 5 বছর আগে আমরা এই বসন্ত উৎসবটা শুরু করি শামসুর রহমানকে আহ্বায়ক করে। এবং এই উৎসবে এদেশের সমস্ত যারা প্রতিষ্ঠিত যে সমস্ত দল, স্কুল আছে, তারা সবাই আসে এবং এখানে সবাই মিলে গান গায়। সবচেয়ে বড় কথা হলো ছোট ছোট ছেলেমেয়েরা যারা আসে, তাদের সাথে যে আমাদের বড়দের একটা যে গ্যাপ আছে, সেটাকে আমরা রাখি বিনিময়ের মাধ্যমে ওই দিন আমরা সবাই মিলে পূরণ করে চাই। আর তাছাড়া শুধু বড়দের আর ছোটদের নয়, বিভিন্ন গোষ্ঠী শিল্পীদের মধ্যে বড়দের ছোটদের শ্রোতা এবং যারা গান গায় সবার মধ্যে আমরা একটা একসাথে হবার এবং মিলনের একটা রাখি পড়ে দিতে চাই। উৎসবের ব্যাপারটা কেন এরকম হবে যে ছোটদের একরকম, মেজেদের একরকম, ছোটদের একরকম? এই ব্যাপারটাই কেন হবে, কনসেপ্টটাই কেন হবে? উৎসব কেন সার্বজনীন? আরেকটা জিনিস আমরা করি যে সবাই মিলে গান গাই। আমরা বাঙালি জীবনে আমাদের কোনো একটা গান নাই যেটা আমরা সবাই মিলে গাইতে পারি। আমরা সেই জন্য শুরু করেছি যে অন্তত একটা দুটো গান, যেমন পুরানো সে দিনের কথা, এই ধরনের গানগুলো আমরা সবাই মিলে গাইবো। হ্যাঁ, এবং দরকার হলে আমরা সবাই নাচবো। এটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে থেকে উচ্ছৃঙ্খল ভাবে না, এটা আমরা এই জন্য থেকে আমরা একটি বিষয় আমার মনে হয় এখানে বেরিয়ে এসছে, সেটি হচ্ছে যে আমাদের সমাজবিজ্ঞানী একজন আছেন, যে আমরা চাই সবাই আনন্দ করতে, একসঙ্গে সম্মিলিতভাবে আনন্দ করতে। সুতরাং আনন্দ করবার বা আনন্দের উচ্ছ্বাসের প্রকাশের জন্য সম্মিলিত কি উদ্যোগ হতে পারে বা সামাজিক দিক থেকে আমরা কি উদ্যোগ নিতে পারি, যাতে করে আমরা আনন্দ প্রকাশ করতে পারি, আমাদের উৎসবকে আমরা পালন করতে পারি, এ বিষয়ে যদি আপনি কিছু। আসলে আনন্দ প্রকাশের সাথে সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার একটা সম্পর্ক আছে। আমরা সমস্যা হিসেবে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা অন্যদের মতো করে আনন্দিত হতে চাচ্ছি, আনন্দ উল্লাস করতে চাচ্ছি। অন্যরা যেভাবে খুশি হয় ঠিক সেইভাবে আমরা খুশি হতে চাচ্ছি, নিজেদের উপায়ে খুশি না হয়ে। এই যে একটা অবস্থা, এটা একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং এই পরিবর্তিত অবস্থার কারণ হলো দুনিয়াটা ছোট হয়ে যাচ্ছে, মানে জায়গা জমি কমে যাচ্ছে সেটা বলছি না, এই টেকনোলজিক্যাল এবং কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ফলে যে দেখা যাচ্ছে যে পৃথিবীর এক দেশ অন্য দেশের কাছাকাছি হচ্ছে। সুদূর আমেরিকাতে মাইকেল জ্যাকসন গান গাইছে, আমাদের দেশের ছেলেমেয়েরাও গাইতে শুরু করলো। ইংল্যান্ডে নাচ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরাও নাচতে শুরু করলো। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের দেশেরও অনেক ভালো কিছু আছে যেগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে, এবং এই হারিয়ে যাওয়া থেকে আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আমাদের যা কিছু ভালো আছে সেগুলোকে দরকার মতো পৃথিবীর সামনে তুলে ধরতে হবে, যাতে করে পৃথিবীর অন্য দেশ সেগুলোকে অনুসরণ করতে পারে। এবং এই উদ্দেশ্য নিয়েই আমাদের কাজ করে যাওয়া প্রয়োজন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদেশি সংস্কৃতি সভ্যতা আমাদের উপরে অনেকখানি আঁকড়ে বসতে চাচ্ছে, এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সমাজ সচেতন সবাইকে একযোগে কাজ করতে হবে। ধন্যবাদ। আমাদের মনে হয় আমাদের কিশোর তরুণদের বিনোদন, সুস্থ জীবনের জন্য বিনোদনের প্রয়োজন আছে, এবং তারা তাদের অবসর সময়ে অনেকে বলেছে হারিয়ে যেতে ইচ্ছে করে। এবং আমি যতদূর জানি আপনারা হারিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ স্কুল কলেজের পরে দেশের বিভিন্ন জায়গা দেখবার একটি সুযোগ তৈরি করবার চেষ্টা করেছেন কিশোর তরুণদের। এই উদ্যোগটি সম্পর্কে যদি আপনি কিছু বলেন, এবং কোন অনুপ্রেরণায় আপনি এই উদ্যোগটি নিয়েছেন সে সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ ইমামুল। আসলে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়ার যে একটা স্কোপ আছে সেটা আমরা অনুভব করলাম এইবার হলিডে স্কুলিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে একটা স্কুল যেটা আউট বাউন্ড। প্রত্যেকটা কিশোর এবং তরুণের মধ্যে সেন্স অফ অ্যাডভেঞ্চারটা সবার কাছে আছে, যে দুঃসাহসিক একটা অভিযান করার একটা বাসনা সবার মনেই সুপ্তভাবে এটা থাকে, এবং সেটাকে সামনে রেখে আমরা এই হলিডে ক্যাম্পিংটা করেছি 4-5 দিনের জন্য। ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন স্থানে, পার্বত্য চট্টগ্রাম, সিলেট,
ময়মনসিং, দিনাজপুর, সুন্দরবন, সব এক্সোটিক এই সমস্ত জায়গায় যেখানে 4-5 দিন যাবৎ ছাত্ররা বিভিন্ন কারিকুলাম, অবশ্য একটু বৈচিত্র্যধর্মী, যেখানে ক্যাম্পিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষা দেব, যে শিক্ষার মাধ্যমে তাদের কিছু সুপ্ত প্রতিভা থাকতে পারে, কিছু গুণ থাকতে পারে, কিছু কোয়ালিটি থাকতে পারে, যেমন নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যেমন সংগঠনের কোয়ালিটি, যেমন সহমর্মিতার, সেলফ স্যাক্রিফাইসের যে কোয়ালিটি, এগুলো একটা গ্রুপের মাধ্যমে, একটা ক্যাম্পিংয়ের মাধ্যমে এই গুণাবলীকে আমরা বিকশিত করতে চাই। এবং আমরা অভিভাবকদের কাছ থেকে কি রকমের সাড়া পাচ্ছেন এখন? কি আসলে অভিভাবকদের কাছ থেকে যেটা, এই আমাদের এই কিশোরদের কাছ থেকে যেটা এসছে, যে নিরাপত্তার অভাবটাই সবচেয়ে বেশি, এবং আমরা এটা অনুভব করেই আমরা নিরাপত্তার ব্যাপারটা আরও গভীরভাবে এবং অত্যন্ত নিশ্চিতভাবে এটা আমরা নিশ্চিত করেছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটতে পারে। এটা সারা আমরা প্রবল সারা পেয়েছি, এবং ইনশাআল্লাহ আমরা ফার্স্ট ট্রিপ ঈদের পরেই 26 তারিখে প্রথমবারের মতো শ্রীমঙ্গল চলে যাব। সুতরাং যারা হারিয়ে যাওয়ার পরিকল্পনা করছো, নিরাপত্তার অভাবে করছো না, আমার মনে হয় একটি ভালো সুযোগ তাদের জন্য। আরেকটি বিষয় আপা, আমার মনে হয় মনোবিজ্ঞানী হিসেবে আপনি যদি আমাদেরকে বলেন যে স্বাভাবিক সুন্দর জীবনের জন্য বিনোদনের প্রয়োজন আছে অবশ্যই কিশোর তরুণদের। এখন এই বিনোদনের যদি পর্যাপ্ত সুযোগ না থাকে, তা থেকে কি ধরনের বিপত্তি হতে পারে, বিশেষ করে এই তরুণ এবং কিশোরদের জীবনের উপরে, সে বিষয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। যেটা আমরা দেখলাম 31st নাইটে যেটা হয়, যে ছেলেমেয়েরা কিভাবে উচ্ছৃঙ্খল হলো, সে থালা পিটানো, বাটি পিটানো, পটকা ফুটানো, এবং রাত 12টার পরে আমরা যে হইচই, যে গন্ডগোল শুনেছি। আমি গুলশানে থাকি, সারা রাত ঘুমাতে পারিনি, এবং শুধু তাই না, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল এগুলো বন্দুকের গুলি না পটকার গুলি, যার জন্য আমি জানালাটা বন্ধ করে দিলাম। তো সুতরাং এই ধরনের ভয়ভীতি আমাদের মনে কাজ করে। অবশ্যই তাদের কোনো সাধারণ বিনোদনের স্কোপ অনেক কম। আমার আগের একজন বক্তা বললেন যে চৈত্র সংক্রান্তি আমাদের ছেলে মেয়েদের ভেতরে উদযাপন করলে সাড়া পায় না কেন? তার কারণ হচ্ছে যে আমরা ছেলেবেলা থেকে এগুলো কিন্তু ছেলে মেয়েদের বলি না, আমরা নিজেরাও সেটা পালন করি না। যে কোনো উৎসব হতে হবে কালেকটিভ, একটা ইন্ডিভিজুয়াল, এটা তো আমার মেয়ের জন্মদিন না যে একা বাড়িতে করছি। যে কোনো সামাজিক উৎসব হতে হবে কালেকটিভ, অর্থাৎ প্রত্যেকে যেন এর ভেতরে নিজেদের একত্রীকরণ বা আত্মীকরণ এই ব্যাপারটা থাকে। না থাকলে পরে কোনো উৎসবই আইসোলেটেড হতে পারে না। স্কুল কলেজের কি কোনো ভূমিকা আছে মনে করেন যে এই উৎসব উদযাপনে সম্মিলিতভাবে স্কুলগুলো? হ্যাঁ, সেটা করতে পারে। যে হলিডে ক্যাম্প উনি বললেন, এটা নতুন জিনিস, আমি শুনিনি, এটা বিদেশে সর্বক্ষণ হচ্ছে। এবং আমার ছেলেমেয়েরা প্রতি বছর হলিডে ক্যাম্প করতো যখন তারা ছিল, এবং প্রতি বছর তারা ক্যাম্প থেকে ফিরে এসে নতুন নতুন অভিজ্ঞতার কথা বর্ণনা করতো। ওখানে অনেক বাঙালি বাবা মা ছেলে মেয়েদেরকে ক্যাম্পিংয়ে পাঠাতেন না, এই ভয় করে যে ছেলে হারিয়ে যাবে বা মেয়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। ছেলেমেয়েরা প্রতি বছর নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসছে। সুতরাং আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদের স্কুলের ভূমিকা অনেকখানি এর মধ্যে আছে, কারণ স্কুল থেকে হলিডে ক্যাম্পগুলো ব্যবস্থা করা হয়। স্কুলের টিচার নিজে নিয়ে যান, যেগুলো অনেক বড় লেভেলে ইউনিভার্সিটি ছেলেমেয়েরা করে, কিন্তু স্কুল লাইফে এগুলো প্রায় নাই বলতে গেলে। তো সুতরাং সেদিকে আমাদের নজর দিতে হবে। আমাদের ছেলেমেয়েদের জীবন সত্যিকার অর্থে মরুভূমির মতো, তাদের জীবনে কিন্তু কোনো আনন্দ উৎসব নাই। এবং আমরা ছেলেমেয়েরা আনন্দ উৎসব করতে গেলে আমরা খুব বেশি কড়া শাসন করি তাদেরকে, কিন্তু তাদেরও দরকার কিন্তু আনন্দ উৎসব। একটা কথা যেটা আমার আসলে মনে হয়েছে, যে আগে তো অনেক ভাই বোন থাকতো, নিজেরা মিলেও কিন্তু বাসার মতো একটা উৎসবের মতো কোনো অকেশনই হয়ে যেত। এখন ভাই বোনই থাকছে না, একজন দুজন, এবং একটা ভাই একটা বোন হলে তো ভাই ভাইয়ের বন্ধুর সাথে চলে যাচ্ছে, বোন বোনের বন্ধুর সাথে চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে, যে নিঃসঙ্গতা থেকেই এই উৎসব এবং উৎসবটার খোঁজে বোধহয় একটু কেমন জানি, ওই যে যেটা আপা বললেন যে একটা অনুকরণ করে, মানে আনন্দ খোঁজার জন্য একেবারে নিখোঁজ হয়ে যেন একটা উচ্ছৃঙ্খলতায় চলে যাওয়া। কারণ বাসার ভিতরে ভাই বোন মিলে করলে সেটার মধ্যে একটা অন্যরকম একটা ডিসিপ্লিন থাকে, এবং সবার সামনে যেহেতু হয়, কাজে একটা ধর্মীয় অনুশাসন, পারিবারিক অনুশাসন, সামাজিক অনুশাসন, এই জিনিসটা থাকে। কাজে এই একটা ব্যাপারও যেন, যে কারণেই এই জিনিসটাও যে আমাদের বাঙালি সংস্কৃতির যে ভালো উৎসবগুলো আছে, এই উৎসবগুলো, আমাদের ধর্মীয় উৎসবগুলোকে যদি আমরা সম্মিলিতভাবে উদযাপন করতে পারি, তাহলে এই সমস্যাটি অনেকটা দূর হয়ে যায় মনে হয়। আমাদের ওই যে প্রকৃতির সাথে যে একটা ব্যাপার আছে, প্রকৃতির সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা উৎসবগুলো জড়িত, এবং বসন্ত উৎসব কিন্তু এই প্রকৃতির সাথেই একটা, যেমন পয়লা ফাল্গুন এলেই আমাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা রঙিন কাপড় পরে বেরোয়, এতে কিন্তু একটা প্রকৃতির সাথে, এবং আমরা যার জন্য বসন্ত উৎসবটা খোলা মাঠে করি, এবং এই প্রকৃতির সাথে যে যোগাযোগ, এতে কিন্তু ওই যে যেটা বললেন যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা, এতে কিন্তু আমরা উৎসবগুলো যে এইভাবে মাঠে করি, এবং এই যে ফুল দেওয়ার, আমরা একটা ফুল বিনিময়ের একটা এই বসন্ত উৎসবে তুলেছি, যেমন ভ্যালেন্টাইন ডেতে করা হয়।
তো আমরা এই বসন্ত উৎসবে আমরা প্রত্যেকে ফুল দেব, এবং সেটা শুধু মানে মিলনের জন্য, ভাব বিনিময়ের জন্য, এবং আমাদের সবার মধ্যে যে বিভিন্ন রকমের যে মলিনতাগুলো আছে দূর হয়ে যাবে। উৎসবের এটা একটা অঙ্গ, আমি সেটা মনে করি। ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের আজকের আলোচনায় আমরা আমাদের সাংস্কৃতিক উৎসব, আমাদের ধর্মীয় উৎসব, আমাদের ব্যক্তি জীবন এবং পারিবারিক কিংবা জাতীয় জীবনে বিভিন্ন উৎসবে আমরা কিভাবে উল্লসিত হতে চাই, কিভাবে আনন্দ প্রকাশ করতে চাই, আমাদের উচ্ছ্বাসকে আমরা কিভাবে প্রকাশ করতে চাই, এ বিষয় নিয়ে কথা বলেছি। এর অনেক সীমাবদ্ধতার কথাও এসেছে, আবার আশার বাণীও আমরা শুনেছি। আমাদের নিজস্ব সংস্কৃতির ভেতরে অনেক কিছু আছে যেগুলো যদি আমরা সম্মিলিতভাবে সেই বিষয়ে উদযাপন করতে পারি বা যদি একটু উদ্যোগ নেই, আমরা আমাদের নিজেদের ভেতরে আনন্দকে, উচ্ছ্বাসকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। আজকে যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করলো এখানে তোমাদেরকে ধন্যবাদ। আপনারা যারা বিশেষজ্ঞ হিসেবে আছেন, অভিভাবক হিসেবে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ। এবং আপনাদের যে কোনো মতামত এবং পরামর্শ আমাদেরকে নির্দ্বিধায় জানাবেন। আমাদের ঠিকানা মিথস্ক্রিয়া, প্রযোজক বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। খোদা হাফেজ। আমাদের শুভেচ্ছা জানবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিথস্ক্রিয়ার আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো বন্ধুত্ব নিয়ে। বলা হয়ে থাকে এই সংসারে সেই সবচেয়ে হতভাগ্য যার কোনো বন্ধু নেই, কিংবা যে কথায় কথায় বন্ধুত্ব ছিন্ন করে। সুতরাং জীবনকে অর্থবহ করবার জন্যে, জীবনকে অর্থপূর্ণ করবার জন্যে, জীবনকে আমাদের আনন্দময় করবার জন্যে আমাদের বন্ধুত্বের প্রয়োজন হয়। আমরা বন্ধুত্ব গড়ি, আমরা বন্ধু নির্বাচন করি, এবং এই বন্ধুত্ব নির্বাচন করবার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমাদের দৃষ্টিভঙ্গির সমতাকে কখনো বিবেচনায় আনি। এবং কিছু কিছু বন্ধুত্ব আছে যা প্রকৃতি তার নিজস্ব নিয়মে গড়ে দেয়। কিছু বন্ধুত্ব নিজস্ব প্রয়োজনে তৈরি হয়, কিছু বন্ধুত্ব গড়ে ওঠে যোগাযোগের ফলে, কিছু আত্মার তাগিদেও বন্ধুত্ব গড়ে ওঠে। আমরা আজকে বন্ধুত্ব নিয়ে কথা বলবো যথারীতি আজকের এই প্রজন্মের কিছু তরুণ কিশোরদের নিয়ে। বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে তাদের উপলব্ধি কি, এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব। শুধু দর্শক, আসুন তাহলে আমরা প্রথমেই কথা বলি এই প্রজন্মের বেশ কজন তরুণ কিশোর যারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। তোমাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে তোমাদের তো অনেক বন্ধু আছে নিশ্চয়ই, তাই না? বন্ধুকে তোমরা কিভাবে সম্বোধন করো? তুই কেন তুমি বলো? আমরা তুই করে বলি, আর যাদের সাথে বেশি ঘনিষ্ঠ না তাদের সাথে তুমি। বন্ধু যারা খুব ঘনিষ্ঠ তাদেরকে তুই করে বলা হয়, এবং যারা ঘনিষ্ঠ না তাদেরকে তুমি করে বলা হয়। আপনিও কি কেউ বলেন? আপনিও বলা যায়। ঘনিষ্ঠতার বিচারে তুই তুমি আসে না, সম্পর্কের ক্ষেত্রে এটা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এমন হয় যে একজনের সাথে আমি মানসিকভাবে অনেক কাছাকাছি কিন্তু তাকে তুমি বলছি, কিন্তু অনেকের সাথে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্কের গভীরতার কারণেই আমরা তুই বা তুমি বলি না। আসলে সম্বোধনটা সাধারণত কি বলো তোমরা? সবাই কি বন্ধুকে কি বলো? আচ্ছা, এটা তো সম্বোধনের ক্ষেত্রে, কিন্তু বন্ধুকে এমনি কি নামে ডাকে? অনেকে অনেক নামে বন্ধুকে ডাকে না?
নামটাকে বিকৃত রূপ করে কিছু যেমন যেমন কি দুষ্টামি করে আমরা মামা ডাকি অনেক সময়। বন্ধুকে মামা না করতে গুরুও ডাকা হয়। আবার গুরুও বলা হয়। তার নামকে সংক্ষিপ্ত মানে কোনো নামে অনুকরণ করে ডাকা হয়। যেমন কি যেমন যেমন আমাদের এই ব্যাসে একটা ছেলে ছিল যাকে দেখলে এত লড়াচড়া করতো, ওকে সবসময় আমরা যোগ বলে ডাকতাম। মানে অসম্ভব লড়তো, সারাদিন শরীর মানে এমন যে সারাদিন শরীর লড়তেছে, ওকে যোগ বলে ডাকা হতো। তাই কি আর ছোটখাটো কেউ থাকলে তাকে পিচ্চি বলা হয়। মানে আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, ও বোর্ডে স্ট্যান্ড করে, তো প্রচন্ড শার্প ছিল, তার মেধাবী ছাত্র, তো ওকে আমরা জিনিয়াস ডাকতাম। জিনিয়াস থেকে জিনিসটা সংক্ষিপ্ত হতে হতে জিনি করে ডাকা শুরু হলো, এবং স্যাররাও জিনি ডাকতো। আর আমার বান্ধবীর নাম আসমা, ওকে আমি আসু বলে ডাকি। আসু? ইয়ারও বলি অনেক সময়। ইয়ার আর দোস্ত মেয়েদের বেলা দোস্ত ব্যাপারটাও ঘটে। মেয়েরাও মেয়ে তোমাদের বান্ধবীকে কি দোস্ত বলে দোস্ত করে ডাকো? আচ্ছা, এটি তো গেলে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বন্ধু, যে তোমাদের অনেক বন্ধু, নিশ্চয়ই তোমাদের অনেকে তো অনেক বন্ধু, এখন কেন বন্ধুর প্রয়োজন হয়? তোমাদের কেন মনে হয় যে বন্ধুর প্রয়োজন? আমার মনে হয় যে অ্যাকচুয়ালি বন্ধুর কাছে সবকিছু খুলে বলা যায়, যেটা মা বাবার কাছেও বলা যায় না। এমন কি কোনো একটি উদাহরণ, জিনিসটি বলতে হবে না, কিন্তু উদাহরণ যে এই বিষয়টি বন্ধুর কাছে বলে আমরা খুব আনন্দ পাই বা শান্তি পাই? সবচেয়ে বড় কথা কি, আমি আমার সবকিছু আমার বন্ধুকে বলি। এর উল্টো বাবা মাকে বলা যায় না? হ্যাঁ, বাবা মাকে তো বলি। কিছু কিছু ঘটনা আছে যেটা মা বাবাকে বলা যায় না, বিস্তারিত বলতে গেলে হয়তো বন্ধুকে প্রয়োজন হয়। আমাদের সাথে অনেক জিনিস হয়, যেমন সেটা আমার খুব ভালো লাগলো বা দেখে বাবা মাকে বললে তারা হয়তো বা কোনো ওয়ার্ক মানে করতে থাকে, তখন তাদের বলে তারা বিরক্ত হয়। সেটা ফ্রেন্ডকে বলে হয়তো বা আমি যতটুকু মজা পাই সেও ততটুকু মজা পায়। মানে বন্ধু ভালো শ্রোতা। আচ্ছা, আর কি তুমি ছাড়া অনেক সময় এমন কিছু প্রবলেম থাকে যেমন আমরা কাউকে বলতে যাচ্ছি না, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত সমস্যা কাউকে বলতে চাই না। এখন যারা ক্লোজ ফ্রেন্ড না, তারা আমাকে বিভিন্ন সময় আমার চেহারা দেখে হয়তো মনে হচ্ছে যে আমি খুব ক্লামজি, আমাকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি। কিন্তু আমার যারা খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা কখনো জিজ্ঞেস করে না তোমার সমস্যা কি, কারণ জানে এই যে প্রশ্নটা করলে আমি কিছুটা বিব্রত বোধ করি। সো ঘনিষ্ঠ বন্ধু যারা ঘনিষ্ঠ বন্ধু, তাদেরকে নিজে থেকেই তুমি সমস্যাটা বলে দাও না? না, আমি সবসময় বলি না, কিন্তু এক সময় হয়তো বলি। এখন যারা ঘনিষ্ঠ বন্ধু, তারা আমার মেন্টালিটি বুঝতে পারে বলেই আমার মনে হয় বন্ধুত্বের প্রয়োজন আছে। তারা জানে যে তুমি এক সময় তাদের কাছে বলবে, সময়ের অপেক্ষায় জিজ্ঞেস করে না। তুমি কিছু বলছো? আমার মনে হয় যে এই সময় এসে, এই এইজটা এসে আমাদের বাবা মার সঙ্গে কিছু কনফ্লিক্ট হয়। তো বাবা মার সঙ্গে কিভাবে কি রকমের দ্বন্দ্ব দেখা দেয়? বিভিন্ন রকমের। এই যে বন্ধুত্ব পছন্দ করাটা নিয়ে একটা কনফ্লিক্ট হয়। তারপর আমাদের সব ব্যাপারে তাদের অবজেকশন থাকে। এইসব কি আমাদের মেন্টালিটিটা মানে ম্যাচ করে, এরকম শেয়ার করতে হবে। আমার মনে হয় এই কারণে বন্ধুত্বটা খুব জরুরি, যে কারণে আমরা বাছাই করে নিই বন্ধুটা। তুমি যাকে বাছাই করো বন্ধু হিসেবে, তোমার বাবা মাও কি তাকে পছন্দ করে নাকি কখনো করে কখনো করে না? আচ্ছা, এই বিষয়ে আমরা একটু পরে আসছি। আর হচ্ছে বন্ধুর প্রয়োজন কেন? অনেকে আমাদের নিজেদের মনের কিছু আবেগ থাকে, বিশেষ করে এই বয়সটাতে আমাদের সেই আবেগগুলো উৎফুল্লিত হতে থাকে। তো যেমন একটা মেয়েকে যদি ভালো লাগে, তা আমি আর আমার বাবা মাকে গিয়ে বলতে পারি না যে মেয়েটাকে আমার খুব ভালো লাগে, কারণ তাহলে জিনিসটা ওনারা অন্য চোখে দেখতে পারে। তো কিন্তু আমি কিন্তু আমার খুব সহজে আমার বন্ধুকে বলতে পারি, দেখ দোস্ত, আমার মেয়েটাকে খুব ভালো লাগে, এবং সেও জিনিসটাকে ওই দৃষ্টিভঙ্গিতেই নেয় যে ভালো লাগে। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এছাড়া একদিন আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম, আমি অস্থির লাগতেছিল যে কেন আমার কি করব, কিছু ভালো লাগছিল না। তখন আমি আমার প্রিয় বান্ধবীর কাছে গেলাম, দেখলাম আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি, এবং আমার যে আপসেট, যে কারণে আপসেট, সেই কারণটা ওর কাছে বলার পর দেখলাম যে আমার মানসিক ভার অনেকটা কমে গেছে। মানে বন্ধু তোমাকে পরামর্শ দিয়েছে? পরামর্শ দিয়েছে, ওর কাছে আমার আপসেট হওয়ার কারণটা বলার কারণে দেখা গেল আমি বেশ ফ্রি হয়ে গেলাম। আর আমার ওর কাছ থেকে কোনো পরামর্শ পেয়েছো, কোনো বুদ্ধি পেয়েছো নিশ্চয়ই? এর মানে হচ্ছে তোমরা বন্ধুর কাছ থেকে প্রতিনিয়ত প্রায় কোনো পরামর্শ বা বুদ্ধি পাও? সমস্যা সমাধানের জন্য শেয়ারিং, মেন্টালিটি শেয়ার করছি। আমার তো মনে হয় এটাই অনেক বিশাল একটা সমস্ত শেয়ারিং তো আছে, আমরা শেয়ার করছি, কিন্তু পরামর্শও পাচ্ছি আমরা, তাই না? এমন কিছু সমস্যা আছে যা নিজে থেকে চিন্তা করে বের করলে সবসময় পজিটিভ অ্যান্সার পাওয়া যায় না, বন্ধুদের সাথে আলোচনা করে করলে পজিটিভ মাথায় চিন্তা করলে হয়তো একটু সমাধান বের হয়ে আসতে পারে। ব্যাপারটাকে খুব মনে হয় সংকীর্ণভাবে দেখা হচ্ছে। যেমন উনি বললেন যে একটা বয়সে গিয়ে আমাদের সাথে আমাদের প্যারেন্টসদের একটা কনফ্লিক্ট হয়, আবার সমস্যার কথা বলা হচ্ছে। তবে আমার মনে হয় মানুষ যেহেতু সামাজিক, কাজেই মানুষের সামাজিক প্রয়োজন বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী তার বিভিন্ন সময় ফ্রেন্ডশিপ হতে পারে। মোটামুটি ভাবে মানুষের সামাজিক প্রয়োজনের কারণে মানুষ বন্ধু নির্বাচন বন্ধুত্ব করে। আমরা নিজেদের প্রয়োজনেই আমরা বন্ধুত্বের পরামর্শ বিষয়ে আমি একটু আসি। সেটি হচ্ছে যে বন্ধুর কোন কোন বিষয়ের পরামর্শকে তোমরা বেশ গুরুত্ব দাও? ব্যাপারটা হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধবরা বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের সমসাময়িক, কাজে তাদের সাথে আমরা যেই পয়েন্টে আমাদের যেই বিষয় নিয়ে কথা বলি, তাদের ওই ফোকাস অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট আমাদের মতই থাকে, মানে আমাদের চিন্তা ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। যদি আমরা বাবা মার কাছে যাই বা সিনিয়র কাছে বা আমাদের বয়সের ছোট কারোর কাছে যাই, সেটা মানে ফোকাস যে আমরা যে দুই সাইড থেকে দেখছি ব্যাপারটা,
ডিফারেন্স ইন ভিউজ থাকতে পারে। বন্ধু বান্ধব যেহেতু আমাদের বেসিক্যালি সব ক্ষেত্রে দেখা যায় সমসাময়িক ছেলেমেয়েরা বা সমসাময়িক ছেলেরাই বন্ধুত্ব হচ্ছে, কাজে ওই একটা জিনিসের দিকে আমরা যেই দৃষ্টিতে তাকে বলছি যে বন্ধুরা যেহেতু একই রকমের সমসাময়িক তাদের পরামর্শকে তুমি গুরুত্ব দাও না? না, গুরুত্ব সেটা বলছি তাদের সাথে যেহেতু আমাদের ভিউজ মিলছে সেহেতু আমরা হয়তো বা একটু বেশি গুরুত্ব দিচ্ছি অন্য আরো যে কারো কাছে, সেই কারণেই বন্ধুত্বের সবসময় যে আমার প্রশ্ন হচ্ছে কি ধরনের বিষয়ে যে পরামর্শগুলো আসে সাধারণত কোনো কিছু কাউকে কোনো ছেলে যেমন ভালো লাগলো বা কোনো মানে বন্ধুত্বের জন্যই কোনো ভালো লাগলো কোনো ছেলে, সেটা অনেক সময় দেখা যাবে ফ্রেন্ডদের কাছে বলে তারা ওটা নিয়ে হাসাহাসি করে, অনেক এইসব ব্যাপার কিন্তু আমার ফ্রেন্ডদের কাছে বলতে একটু ক্লামজি। আমি ওনার বক্তব্য সাপোর্ট করে বলছি যে সবসময় যে সমসাময়িক বা সমবয়সীদের মধ্যে ফ্রেন্ডশিপ হবে এটা কিন্তু ঠিক না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মামা চাচাদের সঙ্গেও আমরা সব ধরনের বিষয়ে আলোচনা করি। মামা চাচা কি একই বয়সের না, অনেক সময় আমি যে বাবা মার সাথেও ছেলেমেয়ের অসাধারণ একটা বন্ধুত্ব, বাবা মার সাথে যেমন ভালো লাগার ব্যাপারগুলো ফ্রেন্ডদের কাছে বললে বেশিরভাগ সময় তারা ক্লোজ ফ্রেন্ড। বাবা মার সঙ্গে তো বন্ধুত্ব অবশ্যই আছে আমাদের, কিন্তু সেটা ব্যাপারে এই গভীরতা নিয়ে আমরা আজকে কথা বলছি যে সবকিছু মনের সবকিছু খুলে বলা যায়, এরকম বন্ধুত্ব কি আছে? শেয়ার করা যায়? কিছু ক্ষেত্রে অবশ্যই যায়, কিছু কিছু ক্ষেত্রে যায় না। মানে অনেক প্যারেন্টসদের সঙ্গে অনেক চিলড্রেনদের এরকম শেয়ারিংটা আছে যে অনেক কিছু সহজ সম্পর্ক আছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই বিশেষ করে তোমাদের বয়সের কিশোর তরুণ বা বয়সন্ধিকালের তোমাদের ফ্যাশন হচ্ছে তোমাদের জীবনের একটি, তাই না, বড় বিষয়। ফ্যাশনের ক্ষেত্রে তোমরা তোমাদের পরামর্শ কিংবা যদি কাউকে ফলো করতে হয় সেক্ষেত্রে তোমাদের কি অবস্থা? এটা ব্যক্তি বিশেষে আমার মনে হয় ভ্যারি করে, কারণ অনেকে মনে করে আমি যেটা পড়লাম আমার কাছে যদি ভালো লাগে সেটাই আমার কাছে ভালো। না, কিন্তু আবার অনেকে মনে করে যে তোমার বন্ধু তোমাকে বলছে যে হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দেখতো আমাকে কেমন লাগছে, তখন ও যদি সম্মতি দেয় তাহলে আমি সন্তুষ্ট। মেয়েদের ক্ষেত্রে কি রকম? হ্যাঁ, এই ঘটনা যদি জিজ্ঞেস করি কি রকম আমাদের মনে সেরকম একই বন্ধুদের সঙ্গে এখন একটু বড় হচ্ছে, এখন তো ফ্রেন্ডদের সাথে আমরা অনেক সময় দেখা যায় যে ড্রেসটা আমরা চয়েস করে এসেছি সেই ড্রেসটা যদি কোনো কারণে কেনা হলো না, দেখা গেলো আমার যে ক্লোজ ফ্রেন্ড সে দেখা গেল ঈদের দিন দেখা গেল সেই ড্রেসটা কিনেছে, এই মিলটা দেখা যায়। পছন্দের দিকটাও মিলে যায়। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই, তোমাদের হয়তো অনেক বন্ধু আছে, তার ভিতরে আবার কেউ কেউ বিশেষ বন্ধু বা খুব কাছের বন্ধু, বা আমরা বলি ও আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছের বন্ধু। এই যে কাছের বন্ধু, ভালো বন্ধু এবং সাধারণ বন্ধুর ভিতরে পার্থক্য কি? কাছের বন্ধুকে সবকিছু খুলে বলা যায়, কিন্তু আমার ব্যাচে অনেক মেয়ে আছে, ছেলে আছে যাদের সাথে আমি জাস্ট ফ্রেন্ড, ওদের সাথে কেমন আছো এইটুকু শেষ। কিন্তু আমার ভালো বন্ধু যে তাকে আমি সবসময় মানে কাছে পেতে চাই, তার সাথে সবসময় গল্প করতে চাই। সে তোমার একজন বিশেষ কোন বন্ধু, তোমার কাছের বন্ধু হলো কেন? কাছের বন্ধুকে সবকিছু খুলে বলা যায় এভাবে না বলে আমরা যদি বলি যার কাছে সবকিছু খুলে বলা যায় সেই কাছের ভালো লাগার জন্যই না, তার সাথে আমার মতের মিলগুলোও হয়, মিল হয়, সবকিছু খুলে বলা যায়। আমরা অনেক সময় একটা শব্দ ইউজ করি যেটা হচ্ছে টিউনিং এক। তো আমার সঙ্গে আমার মেন্টালিটি যার কাছাকাছি পর্যায়ে তার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপটা ক্লোজ হয় বা কাছের বন্ধু হয়, এবং তার সঙ্গে আমাদের বন্ধুত্বটা গাঢ় হয় এবং সেই সবার চেয়ে ভালো বন্ধু রাখা যায়। হ্যাঁ, এরকম বন্ধুকে তোমরা আমি যখন আমার কোন ফ্রেন্ডকে হয়তো একই কথা দুইজনকে একসাথে বললাম, কিন্তু যে আমার বেস্ট ফ্রেন্ড সে হয়তো আমার কথাটা বুঝতে পারলো, আরেকজন বুঝতে পারে না, সহজেই বুঝতে পারে। তোমাদের এখানে কি অনেকে আছে নাকি খুব কাছাকাছি বন্ধু এখানে আছে? আচ্ছা, আমরা এই বিষয়ে আসি। তার আগে আমাদেরকে এখন বলো যে সাধারণ ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সে আমরা স্কুলে যাচ্ছি, তারপরে কলেজে পড়ছি, কেউ কেউ আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা কোন বিষয়গুলোকে গুরুত্ব দাও? প্রথমত আমরা দেখি যে আমার যে ক্যারেক্টারিস্টিক মানে আমার যে চারিত্রিক গুণাবলী আরেকটা ছেলের মধ্যে যদি সেটা বিদ্যমান থাকে তাহলে আমরা ওই ছেলেটাকে মানে যেমন একটা উদাহরণ দিতে পারো? যেমন ধরেন আমি একটা জিনিস দেখছি যে যেই ছেলেরা সাধারণত সিগারেট খায় না তারা কিন্তু সাধারণত যারা সিগারেট খায় তাদের সাথে মিশতে পারে না। এটা কি ঠিক? ছেলেরা এটা হতে পারে, এটা অবশ্যই ঠিক না, এটা অবশ্যই ঠিক আমার জীবনে আমি দেখেছি। না, এটা অবশ্যই ঠিক, কারণ ফ্রেন্ডরা যারা স্মোক করে তারা অন্য যারা নন স্মোকার তাদেরকে ইন্সপায়ার করে খাওয়ার জন্য, দোস্ত আরেক খা, একদিন খেয়ে দেখ ভালো লাগবে। এই প্রসঙ্গে আমরা পরে আসছি। বন্ধুত্বের কারণে আমরা অনেক কাজে উৎসাহিত হই। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমরা ডক্টর আনোয়ার সৈয়দ আছেন, মনোরোগ চিকিৎসক, আপা আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই যে বিশেষ করে এই বয়সকে বিবেচনায় রেখে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো তাদের বিশেষ বিবেচনায় আনা উচিত বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে এনামুল। প্রথম কথা যেটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে ছেলে মেয়েদের আলোচনা শুনছিলাম, যে কথাটা তারা বলেনি সেটা হচ্ছে যে যে কোনো সম্পর্কের পেছনেই একটা প্রবণতা থাকে। কিন্তু আমি ঠিক যে ধরনের চরিত্র, ঠিক সেই ধরনের চরিত্রের সঙ্গে বন্ধুত্ব করবো, এটা কিন্তু সবসময় হয় না। মনে করেন খুব রোগা একটা ছেলে খুব একটা অ্যাথলেটের সঙ্গে বন্ধুত্ব করেছে, খুব একটা রোগা ছেলে যে কোনোদিন খেলা মাঠে যায় না, খেলোয়াড়কে ভালোবাসে, অর্থাৎ মানসিক প্রবণতা যেদিকে সেই দিকেই তার বন্ধুত্ব হবে। কিন্তু মনে মনে একটা ছেলে খুব এক্সাইটমেন্ট ভালোবাসে, অ্যাডভেঞ্চারাস, কিন্তু সে তার পরিবেশ ওইটা পায় না, তখন কিন্তু সে মনে মনে তার কাল্পনিক জগতের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তো সুতরাং মানসিক প্রবণতা কোন দিকে বন্ধুত্বের জন্য সেটা বিশেষ দরকার, এবং সেই প্রবণতা অনুযায়ী কিন্তু সে বন্ধুত্ব করে। আর একটি কথা ছেলেমেয়েরা যেহেতু হয়তো এখনও তারা অনেক ছোট আছে, বুঝতে পায় না, সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে কোনো সম্পর্কই কিন্তু কম্পার্টমেন্টালাইজড, কুঠুরিভুক্ত। এবং যেহেতু সম্পর্ক কুঠুরিভুক্ত, আপনি স্বার্থের কথা বলছেন যে প্রয়োজন বা না না, আমি স্বার্থের কথা বলছি না। আমাদের মানুষের সঙ্গে মানুষের যে কোনো সম্পর্কই কম্পার্টমেন্টালাইজড, অর্থাৎ আমি বলছি একটা ছেলে এবং একটা মেয়ের বন্ধুত্ব একরকম, একটা ছেলে এবং একটা ছেলের বন্ধুত্ব একরকম, একটা ছেলে এবং একটা মেয়ের বন্ধুত্ব একরকম। সেই ক্ষেত্রে মানুষের জীবনে যতগুলো সম্পর্ক আছে সবই কিন্তু কম্পার্টমেন্টালাইজড। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক একরকম, ভাই বোনের সম্পর্ক একরকম, এবং আমরা এই কম্পার্টমেন্টের মধ্যেই থাকি। কিন্তু কম্পার্টমেন্ট যেহেতু বলছি, সেহেতু তার একটা লিমিট আছে, একটা সীমারেখা আছে। বন্ধুত্বেরও কিন্তু সীমারেখা আছে। যত বড় বন্ধুই হোক তারও কিন্তু সীমারেখা আছে। কিন্তু অনেকে বলেছে যে ওদের বয়স কোনো মূল ঘটনা নয়, হয়তো অনেকে আছে যে এই বয়সে কিন্তু অনেক বয়স্ক কারোর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে। অবশ্যই সেটা মানসিক প্রবণতার উপরে। ওরা একটা ছেলে বলল যে আমার মামা বা চাচা আমার থেকে বয়সে বড়, তার সঙ্গে বন্ধু হয়, বাবা মায়ের সঙ্গে বন্ধুত্ব, হ্যাঁ হবে তো। এটা তো মানসিক যেটা ভালো লাগা এবং আমার যে অ্যাটিটিউড, সেটা যদি বাবা মা আমার সঙ্গে শেয়ার করে অবশ্যই ভালো লাগবে, কিন্তু তারও একটা সীমারেখা আছে। অনেক কথা আছে, উঠতি বয়সে ছেলেমেয়েরা মাকে যতই কথা বলুক, 10 বছর বয়স পর্যন্ত 11 বা 12তে পা দিলে সব কথা মা বাবাকে বলতে পারে না, তার একটা বন্ধু দরকার হয়। সেই বন্ধুকেও যখন যতই ইন্টিমেট হোক, সেই বন্ধুকেও কিন্তু সব কথা সে বলতে পারে না, তার জন্য তার স্ত্রীকে দরকার হয়। এরকম ফেজ বাই ফেজ আমরা কিন্তু ওপরে উঠি সম্পর্কের ব্যাপারে, সেইটাই আমি বলতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিশেষ করে বয়সন্ধিকালে যে আমাদের দৈহিক এবং মানসিক যে অভিজ্ঞতা, এই ওদের ভিতরে একই রকম বলেই হয়তো ওরা বন্ধুর কাছে অনেক কিছু খুলে বলতে পারে, কিন্তু সব বলতে পারে না, এটা সম্ভব না। যে কোনো দুটো মানুষের মধ্যে যে কোনো সম্পর্কের ভেতরে একটা সূক্ষ্ম দেয়াল থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপা। তোমরা আরেকটি কথা বলেছো যে বন্ধুত্বের একটি চাপ আছে। অনেকে বলছিল বন্ধুত্বের কারণে তোমরা অনেক পিয়ার প্রেসার যেটা বলে, বন্ধুত্বের কারণে অনেক ভালো কাজ করো আবার খারাপ কাজও করো, এরকম করো নাকি? তুমি কিছু বলতে চাচ্ছো? আপা ম্যাডাম যেটা বললেন যে বন্ধুত্ব মানে সবকিছু বলা যায় না, কিন্তু আজ পর্যন্ত আমরা তিনজন যেভাবে আছি, তোমরা তিনজন বন্ধু? আচ্ছা, খুব ভালো বন্ধু। যেভাবে আছি আমরা সবকিছুই বলতে পারতেছি, এতে তো কোনো প্রবলেম হইতেছে না আমাদের। আপা এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমি যেটা বলবো, এটা হচ্ছে আপ টু সার্টেন এজ। ওরা এখন যে বয়সে আছে সেই বয়সে মনে করছে আমরা সবকিছুই বলতে পারছি, কিছুদিন পরে একই বয়স থাকবে, হয়তো সবকিছু বলতে পারবে না। অনেক আমার বয়স এখন 18 বা 19, আমার বয়স যখন 12 বা 13 ছিল, তখন দুইটা মেন্টালিটি ডিফারেন্ট। তো তখনও আমি সবকিছু বলতে পারতাম, তুমি এখনো সবকিছু বলতে পারো। অবশ্যই তুমি দেখো, নিজেকে ইন্ডিভিজুয়াল দিয়ে বিচার করলে হবে না। 100 জন লোকের মধ্যে কতজন লোক বলতে পারে, কতজন পারে না, সেটা দিয়ে বিচার করতে হবে। আমরা যে চাপের কথা বলছিলাম, বন্ধুত্বের কারণে আমরা অনেক কাজে উৎসাহিত হই, অনেক ভালো কাজ খারাপ কাজ করি এরকম কি অভিজ্ঞতা করো? ব্যক্তিগত অভিজ্ঞতা? আমার এক বন্ধু আছে, আমি নাম বলবো না, তো সে স্মোকিং এর প্রতি কিছুটা অ্যাট্রাক্টেড, সে চায় খেতে। আমি এই জিনিসটা পুরোপুরি অপছন্দ করি। তুমি স্মোক করো না? আমি স্মোক করি না, এবং আমি মনে করি এটা অন্যায়। তারপরে যদি লুকিয়ে লুকিয়ে খাওয়া হয় বাবা মাকে না জানে, আমি সেটাকে মনে করি যেটা একটা অন্যায়। স্মোকিং করাটা আমি অন্যায় মনে করি না, লুকিয়ে করলে, চুরি করে করলে সেটাকে আমি অন্যায় মনে করি। এবং আমার সেই ফ্রেন্ডটাকে আমি প্রেশারাইজ করি যে না, তুমি এই জিনিসটা খেতে পারবে না, এবং এটা হয়েছে যে সেটা ত্যাগ করেছে, সে খাচ্ছে না। সুতরাং তোমার কারণে বন্ধুত্ব, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রেশারের কারণে সেই জিনিসটা ত্যাগ করতে বাধ্য হয়েছে। ভালো একটি কাজ, কিন্তু বন্ধুত্বের কারণে হ্যাঁ এমন যেমন কোনো বন্ধু, আমার এক বন্ধু ধরেন একজনের সাথে মারামারি করলো, যে কোনো সংঘাত ঘটলো, তখন যদি সে আমাকে যে বলে যে আমার ওখানে সমস্যা হচ্ছে তুই আয়, তখন আমাকে যেতে হবে, দায়বদ্ধতা আছে। তুমি কি বলছিলে? না, উনি যেটা বললো তার অপোজিট হয়েছে। আমার বন্ধুদের প্রেশার কারণে আমার মাঝে মধ্যে স্মোক করতে হতো, তো এখন আমি বুঝতে পারছি যে মানে এটা বাজে অভ্যাস।
উচিত না করা। এটি তুমি ত্যাগ করেছো। হ্যাঁ। সুতরাং আমাদের বন্ধুত্বের কারণে আমরা ভালো কাজও করছি, খারাপ কাজও করছি। এটা ভালো কাজের আরো কোনো অভিজ্ঞতা যে বন্ধুত্বের কারণে আমরা আমরা এই যে রিসেন্টলি যে ফ্লাডটা হলো বাংলাদেশে, তখন হঠাৎ করে আমরা এরকম একটা, তোমরা মানে কারা? আমরা ফ্রেন্ড গ্রুপটা, বন্ধু গ্রুপটা, আমরা এরকম একটা এই যে আছি যে আমরা প্রত্যক্ষভাবে কিছু করতে পারছিলাম না। তো হঠাৎ করে একদিন এক বন্ধুর প্রপোজাল দিল যে আমরা একটা কনসার্ট অর্গানাইজ করি, এবং তারপর আমরা বন্ধুরা কয়েকজন 7-8 জন বন্ধু মিলে একটা কনসার্ট অর্গানাইজ করলাম, এবং পরবর্তীতে আমরা বন্যার্তদের জন্য 30,000 টাকা ডোনেট করলাম। এটা ছিল একটা ভালো কাজ। তোমাদের খারাপ কাজের একটি উদাহরণ যে আমি খুব ভালো একটি কলেজে পড়াশোনা করেছি, ঢাকার খুব নামকরা একটি কলেজ, এবং আমাদের কলেজের উল্টা দিকেই ঢাকার একটি নামকরা বার রয়েছে, এবং আমি পার্সোনালি না, আমার বন্ধুদের কিছু প্রপোজাল এরকম, আমার পরিচিত বেশ কিছু বন্ধু আলটিমেটলি মদের প্রতি অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হচ্ছে, অন্যান্য বন্ধুদের চাপে পড়ে হয়তো অন্য বন্ধুরাও যাচ্ছে। আচ্ছা আপা, আপনি যখন এখানে আছেন, আমার মনে হয় যে আমরা একটি কথা প্রায় শুনে থাকি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটি আছে না? এখন যদি বন্ধুর কারণে স্বর্গবাস হয়, তা জীবনকে কতটা অর্থবহ করতে পারে, কতটা আলোকিত করতে পারে। আবার বন্ধুর কারণে যদি সর্বনাশ হয়, যেটি আমরা দেখলাম অনেক ক্ষেত্রে হচ্ছে, এই সর্বনাশের মাত্রাই বা কতদূর যেতে পারে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমি যেটা বলবো যে একটি ছেলে একটু আগে বলল যে ওর প্রেশারে একটা বন্ধু সিগারেট ত্যাগ করেছে, এটা কিন্তু এক্সেপশনাল। যে বন্ধু সিগারেট খায় না সে বন্ধুদের প্রেশারে সিগারেট খেয়েছে, এইটাই কিন্তু সাধারণ কথা, এইটাই কিন্তু ঘটে, এবং এটা এক্সেপশনাল ব্যাপার যে একটা বন্ধুর চাপে একটা বন্ধু সিগারেট ত্যাগ করেছে। অবশ্যই অসৎ সঙ্গ অনেক বেশি স্ট্রং, অনেক বেশি তার এফেক্ট বেশি জীবনে, ব্যক্তিগত জীবনে, এই বয়সন্ধিকালেই। যেটা আমরা যতগুলো ড্রাগ অ্যাডিকশন দেখি বা দেখছি, তা কিন্তু বয়সন্ধিকালে পিয়ার গ্রুপ প্রেশারের জন্য, বন্ধুদের প্রেশারের জন্য কিন্তু ড্রাগ অ্যাডিক্ট হয়েছে। কিন্তু কোনো ড্রাগ অ্যাডিক্ট এসে বলেনি যে আমার ভালো বন্ধুর প্রেশারে আমি ভালো হয়েছি। একবার যেটা ক্ষতি হয়ে যায়, সে ক্ষতি কিন্তু আবার রিপেয়ার করা খুব মুশকিল। সৎসঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে ভালো কমিউনিকেশন, ভালো কথা, মানে লেখাপড়ার কথা, খেলাধুলার কথা, একটা পজিটিভ সাইডের মানে কি বলবো, অনেক নারিশমেন্ট হয়। কিন্তু অসৎসঙ্গ যা ক্ষতি করে, সৎসঙ্গ ততখানি সৎ করতে পারে না। কিন্তু সৎ হতে গেলে নিজের ভেতরে ইন্টারনাল ফোর্স থাকতে হবে। আমি ভালো হতে চাই কি চাই না, সেটা আমার ভেতরের একটা ফোর্স। আমার বন্ধু সেটাকে একটু বাড়িয়ে দেয় যে তুই কর, কিন্তু আমি একদম খারাপ, আমার বন্ধু আমাকে ভালো করলো, দ্যাট ইজ নট পসিবল। তাই তোমরা তুমি কি, যেমন আমি আগে আর্টসকে খুব ভয় পেতাম, আমার বন্ধুর কারণে বন্ধু আমাকে অনুপ্রাণিত করলো যে আর্টস নাও, তারপরে আমি আর্টস নিলাম এবং স্ট্যান্ড করলাম। এর কারণে ওর অনুপ্রেরণা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখলাম আমার সবসময় বন্ধু তোমাকে ভালো পরামর্শ দিয়েছে এবং সবসময় সহযোগিতা, পড়াশোনার ক্ষেত্রে সবসময় সহযোগিতা করেছে। আমি এর মধ্যে, এবং তোমার ভিতরেও একটি ইচ্ছা ছিল বলে তোমার পক্ষে সম্ভব হয়েছে। আমি আপার কথায় বলতে যাচ্ছি যে নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে। এই জিনিসটা যাদের খুব পার্সোনালিটি খুব স্ট্রং হয়, তারা নিজেকে সামলাতে পারে। যারা পারে না, তারা ইনফ্লুয়েন্সে হোক অথবা নিজে থেকে হোক। এমন অনেক ছেলে আছে যারা রাস্তা মানুষের থেকে সিগারেট খাওয়া শিখেছে, বন্ধুর সংস্পর্শে শেখেনি। আবার অনেকে হয়তো অসুস্থ হয়ে বাবা হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক করেছে, সে সিগারেট ছেড়ে দিয়েছে যে বাবা মারা গেছে, আমার খাওয়া যাবে না। বন্ধুর প্রভাবে যে সবসময় খারাপ হয়। ঠিক আছে, বাবা মারা যে অনুমোদন দেন না অনেক সময় তোমাদের বন্ধুদের, এই বিষয়টি কেন মনে হয় তোমার বাবা মারা কেন অনুমোদন দিতে চান না? অনেক সময় যৌক্তিক কারণে দেন, আবার অনেক সময় দেখা যায় যে অযৌক্তিক কিছু কারণে বাবা মা এই ব্যাপারে বাধা দিচ্ছে। অযৌক্তিক কারণটা কি? ধর আমার এক ফ্রেন্ড, তার চুলটা একটু বড় বড়, হ্যাঁ, আমার বাবা বলল কিরে তোর বন্ধুটা তো মাস্তানের মতো দেখা যায়, এত বড় বড় চুল, তুই ওর সাথে ঘুরবি না। অথচ হয়তো ছেলেটা এমনিতে খুব ভালো। তো আবার অনেক সময় যৌক্তিক কারণে বাধা দেন, তবে আমার মনে হয় যে মাঝে মাঝে অনেক বাবা মা অযৌক্তিক কারণে কিছু বাধা সৃষ্টি করে। অনেক মেয়ে অনেক ভালো মেয়ে, কিন্তু সে একটু স্টুডেন্ট খারাপ হতে পারে হয়তো আমার থেকে। বাবা মারা ন্যাচারালি চান না যে আমার থেকে খারাপ স্টুডেন্টের সাথে মিশে, কিন্তু মেয়েটা জেনারেলি এমনিতে খুব দেয় না। এটা কি কমন খুব? হ্যাঁ, বাবা মারা চান না স্টুডেন্টরাও অনেক খারাপ কাজ করে। বাবা, এই বিষয়টি আসলে কি? না, এটা বাবা মার সাইকোলজি বুঝতে হবে। তারা একটা ভীত দম্পতি, তারা কখনোই চান না যে তাদের মেয়েটি বা ছেলেটি যে ভালো আছে, লেখাপড়ায় ভালো করছে, সে লম্বা চুলালা একটা ছেলের সঙ্গে মিশুক বা সিগারেট খায় তার সঙ্গে মিশুক। কারণ সে তো মিশনারি কোনো কাজে ছেলে মেয়েকে পাঠাচ্ছেন না স্কুলে বা কলেজে। তিনি চান যে তার ছেলেটি বা মেয়েটি সমস্ত ইভিল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকতে যাতে পারে, সেটা তার চেষ্টা। কিন্তু যে বা আমার ছেলেটি খারাপ বা মেয়েটি খারাপ, তিনি অবশ্যই চান তার ছেলেটি বা মেয়েটি একটা ভালো ছেলে বা মেয়ের সঙ্গে মিশে ভালো হোক।
আচ্ছা, এক পর্যায়ে আমরা দেখেছি যে অনেকে বলেছে যে বন্ধুত্বের ক্ষেত্রে চাচার সঙ্গে মামার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আমাদের এখানে বোধহয় একজন আছে, তোমার কি তোমার ভালো বন্ধু? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমার মামা। তোমার মামা এখানে আছেন বোধহয়। যার সাথে আমি সবসময় সবকিছু কথা বলতে পারো। এর কি কোনো আপনি কোনো কারণ মনে করেন যে কোনো কি চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্যের কারণে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আপনার ভাগ্নি? একটা কারণ তো অবশ্যই আছে। ওরা যখন মানে ও যখন খুব ছোট তখন আমি ওদের ফ্যামিলির সাথে আছি, সুতরাং নিজের পছন্দ অপছন্দ ভালো মন্দের যে অনুভূতিটা এটা ধীরে ধীরে ওদের মধ্যে ইনফ্লুয়েন্স হয়ে গেছে। আপনি ছোটকাল থেকে কি ওদের সঙ্গে আছেন? ওর সঙ্গে মানে ওদের বয়স যখন ছোট তখন থেকে আমি তখন থেকে আপনি একই বাসায় আছেন, যার কারণে হচ্ছে যে একই সঙ্গে থাকার কারণেও হয়তো কারণে এই জিনিসটা হয়ে গেছে যে আমার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারগুলি ওদের মধ্যে চলে গেছে। কিন্তু এতে যে আমাদের যে সনাতনী মামার সম্পর্ক, সেই সম্পর্ক কোনো ব্যাঘাত ঘটছে না? সেটা মামা মামার জায়গায় আছে, যখন বন্ধু বন্ধুর জায়গায় আছে। আচ্ছা, ধন্যবাদ। আমার আরেকটি বিষয় শুধু দর্শক আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে আমরা জানি যে জীবনের কঠিন সময়গুলোতে এই বন্ধুত্বের পরীক্ষা হয়। আমাদের এখানে আরো দুজন বন্ধু আছেন যারা দীর্ঘ সময় ধরে তাদের বন্ধুত্ব রক্ষা করে চলেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন যে জীবনের যে কঠিন সময়গুলোতে আমরা বলছি যে বন্ধুত্বের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কি আপনারা উত্তীর্ণ? উই হ্যাভ বিন টেস্টেড ফর এ লং টাইম, যে না আমরা শেয়ার করতে পারি। আমরা বসে শুনছিলাম অনেকক্ষণ, মনে হচ্ছিল যে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি অনুষ্ঠানটা। তো মনে হচ্ছিল যে এই যে ছেলেমেয়েরা বলছে এরা হয়তো অনেক নতুন কিছু বলবে। তো আমি এত সারপ্রাইজ না যে ওরা নতুন কিছু বলছে, এরকমই আমরা বেড়ে উঠেছি। উঠতে উঠতে এখন এমন এক জায়গায় সে হয়তো পৌঁছেছি আমরা যে সাইকিয়াট্রিস্ট ম্যাডাম বলছেন যে তোমাকে অনেক কিছু কেয়ারফুল হতে হবে, তো পেরেন্টসরা ভীত থাকে, তোমার সেগুলো সাবধান হতে হবে। আমরা ওগুলো সাবধান হয়েছি, ছেড়েছি, ধরেছি, এগুলো মিলে আমরা কিন্তু এক জায়গায় সে একটা টেস্ট করে আমরা এই জায়গায় আসছি যেখান থেকে আমরা মনে করি যে আমৃত্যু আমাদের এই বন্ধুত্বটা থাকবে। আপনাদের কত বছরের বন্ধুত্ব দুজনে? আমাদের 16 ইয়ার্স মতো। 16 বছর। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কি মনে করেন এই 16 বছরের যে বন্ধুত্ব আপনারা যেটি রক্ষা করে চলেছেন, যে আপনাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কোন চারিত্রিক গুণাবলী এই বন্ধুত্বকে মানে টিকিয়ে রেখেছে বা বন্ধুত্বর একটি বড় কারণ বলে মনে করেন? বন্ধুত্ব গড়ে ওঠে বা বন্ধুত্ব আপনার দীর্ঘায়িত হয়, এর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে। যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে কি ফ্যাক্টর? আমাদের ফ্যাক্টর ধরেন মন মানসিকতা, চিন্তা চেতনা, ভাবধারার ক্ষেত্রে একটা সিমিলারিটি তো অবশ্যই আছে, যার উপরে বেস করে বন্ধুত্ব গড়ে উঠেছে। আর ধরেন অনেক সময় অন্য ফ্যাক্টরও কাজ করে, যেমন বৈচিত্র্য। হয়তো দেখা গেল হারুনের ভেতর হয়তো অন্য ধরনের একটা ক্যারেক্টারিস্টিক বা একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আমার তার প্রতি একটা অ্যাট্রাকশন ড্র করলো, এবং দেখা গেল যে ওর ভিতর আমার ভিতর এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটা ওর ভালো লাগে, যেটা ওর ভিতর নাই। এইভাবে এটা একটা রেসিপ্রোকাল ব্যাপার। এইভাবে আস্তে আস্তে টেলিপ্যাথির একটি ব্যাপার আমরা মাঝে মাঝে শুনে থাকি, এরকম কোন বিষয় কি আপনার মনে হয় যে আপনাদের বন্ধুত্বের ভিতরে আছে, যে আপনি যেই সময় যা ভাবছেন আপনার? আজকে এই ঘটনাটা ঘটেছে আসলে, যেমন এই অনুষ্ঠানে আমি ওর সাথে আসবো, আমি আপনাকে বলেছিলাম আগে, কিন্তু ওকে আমি অ্যাওয়্যার করিনি। আজকে আমি সকালে ওকে বলেছি। তো আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে উনি যে আসবেনই আপনি শিওর কি জানেন? তো আমি তো শিওরই যে ও আসবে, আস্থা আছে। যখন আমি ওকে ফোন করলাম তো বললো যে কি ব্যাপার, কোথায় যেতে হবে? বলে রামপুরা যেতে হবে, টেলিভিশনের সামনে। বলে ওখানে কি কাজ? তো টেলিভিশনের ভেতরে যেতে হবে, তো তুমি চলে আসো তাদের। তখন আর আধা ঘন্টা সময় ছিল আমাদের হাতে, আমার হাতে অনেক কাজ, তো দেখো ম্যানেজ করতে পারো কিনা। তো বললো মনে হয় পারবো না, পারলে তুমি আমার মোবাইলে ফোন করো। তো আমি যে মুহূর্তে ভাবছি এখন মোবাইলটা বাজবে, তো বাজলো, এবং শিওর হলো ওই স্কুটারে করে এলো, আমরা স্কুটার। এই যে জিনিসগুলো একসাথে থাকতে থাকতে আমরা অনুভূতিগুলো শেয়ার করতে করতে আমরা বুঝি যে ওর কি ধরনের কাজ থাকতে পারে। ওরা যেরকম বলছিল ছেলে মেয়েরা, ওরা সব কিছুই বলছে, কিন্তু হয়তো আইডেন্টিফাই করতে পারছে না কেন ওরা এরকম করছে। তো আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি যে ওদের বয়সে কেন আমরা ওরকম করতাম, এবং এই বৈচিত্র্যের জন্য হয়তো আমরা একসময় মিল হয়। যে বলছে যে ছেলেটা যে আমার প্রেশার এসে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, তো আমি ভাবছিলাম যে ওর যখন আবেগ ভিন্নতা তৈরি হবে, ওর প্রতি মন খারাপ করবে, হয়তো তখন সে কষে একটা সিগারেট খাবে কিনা। এই জিনিসগুলো আবার ওই মানে ওই প্রতিবন্ধকতাটা আবার তাকে চরম ভাবে আঘাত করতে পারে কিনা। যে কম্পার্টমেন্টালাইজড বলছিলেন যে সম্পর্কগুলো, ও কম্পার্টমেন্ট ভেঙে গিয়ে হয়তো আরো বড়। এই যে দীর্ঘদিনের বন্ধুত্বের বিভিন্ন সময় কি আমরা পরস্পরকে আঘাতও দিয়েছেন কি? নট দ্যাট যে মনে হচ্ছে যে ওটা ফিল করতে পারতো বা কি। আঘাত অ্যাকচুয়ালি দিয়েছে ঠিক ওই অর্থে বলা যাবে না, তার কারণ
আপনার ধরেন একসঙ্গে চলতে গেলে কথাবার্তা কাজকর্মের মধ্যে দিয়ে হয়তো ডিফার করতে পারি কিন্তু তেলেসমাতে থাকে। আমরা একটি বিষয় আপনারাও বলেছেন এবং আমাদের এখানে যারা তরুণ কিশোর আছে ওরাও একই বিষয় বলেছে যে হোমোজিনিটি দরকার বোধহয় বন্ধুত্বের ক্ষেত্রে। আপা আপনি কি হোমোজিনিটি মানে একই রকম দৃষ্টিভঙ্গি, একই রকম মন মানসিকতা, আপনি কি মনে করেন সব সময় বন্ধুত্বের ক্ষেত্রে এই হোমোজিনিটি বা একই রকমের দৃষ্টিভঙ্গি মন মানসিকতা দরকার, নাকি কখনো কখনো ভিন্ন দৃষ্টিভঙ্গির দুজন ভিন্ন সামাজিক অবস্থানে দুজনের ভেতরে খুব ভালো গভীর বন্ধুত্ব হতে পারে? নিশ্চয়ই খুব ভালো এবং গভীর বন্ধুত্ব হয়। যেমন খুব একটা রোগা লোকের সঙ্গে একটা মোটা লোকের বন্ধুত্ব হয়, সেরকম খুব বড় লোকের সঙ্গে খুব গরিব লোকের বন্ধুত্ব হয়। নট নেসেসারিলি যে সবসময় অ্যাটিটিউড সেম থাকতে হবে, একই ধরনের মন মানসিকতা থাকতে হবে। সম্পূর্ণ বিপরীত মন মানসিকতা যুক্ত বন্ধুর সঙ্গেও খুব বন্ধুত্ব হয়। অনেক বন্ধু থাকা ভালো না খুব কম সিলেক্টেড দু একজন বন্ধু থাকা ভালো? এই বিষয়ে যদি আপনার কোনো বিশেষ মন্তব্য থাকে এটি দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারি, এবং আপনাদের ওদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনি বলতে পারেন। আপনার আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে কোনো কিছুই এক্সট্রিম কিন্তু ভালো নয়। যেমন খুব বেশি বন্ধুত্ব থাকা ঠিক নয়, আবার খুব কম বন্ধুত্ব, একটা বা দুটো বন্ধুত্ব, এটা আমি মনে করি না ঠিক। বন্ধুত্ব এমন হবে যে একটি মেয়ে বলল যে আমার 2-3 জন ক্লোজ ফ্রেন্ড আছে আর অনেকগুলো ফ্রেন্ড আছে, হ্যালো হাউ আর ইউ, কেমন আছে, ভালো, কোনো কোনো সময় পিকনিকে গেল, এটা সেটা। কিন্তু বন্ধুত্বর সার্কেল যে খুব বড় হলেই যে সে খুব ভালো বন্ধু মানে তৈরি করতে পেরেছে তা কিন্তু নয়। আর খুব বন্ধুত্ব সার্কেল খুব ছোট হলেও যে সে খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে পেরেছে তা বলবো না। আমি বলবো মাঝামাঝি পন্থা ইজ অলওয়েজ গুড। মাঝামাঝি থাকা, নট এক্সট্রিম, খুব বেশিও না খুব কম না। এবং আমার অ্যাটিটিউড, আমার যে পার্সোনালিটি, আমার যে পরিবেশ, আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার সঙ্গে মিল হলে তো আরোই ভালো, সোনাই সোহাগা। তো বিপরীত মানসিক বৈশিষ্ট্যেরও বন্ধুত্ব হয়, সেদিকেও আমাদের সচেতন থাকতে হবে। এবং আমি ছেলেমেয়েদের যেটা বলতে চাই, বন্ধু সিলেকশন করা কিন্তু একটা মুনশিয়ানা, এটা কিন্তু একটা ক্যাপাসিটি এবং এটা কিন্তু একটা কোয়ালিটিস, এবং এই কোয়ালিটিস বা এই ক্যাপাসিটি কিন্তু একটা ইনহিয়ারেন্ট ভেতরের একটা জিনিস। এইটাকে কিন্তু কালচার করা দরকার। যে কেউ এসে বন্ধুত্ব হতে চায় কিন্তু হতে পারবে না, সেটা ভেতরে একটা ভালো বন্ধুত্ব খুঁজে নেওয়াটা একটা অ্যাসেট। যেমন ওদেরকে আমরা দেখছি একটা ভালো বন্ধুত্ব 16 বছর ধরে টিকে আছে, খুব কম বন্ধুত্বে 16 বছর টিকে থাকবে। কিন্তু ধন্যবাদ আপা। আমরা প্রায়শই বলে থাকি যে জীবনে ভালো বন্ধু পাওয়া একটি বড় আশীর্বাদ। সুধী দর্শক, আজকে আমরা বন্ধুত্ব এবং বন্ধুর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। আমাদের নিজস্ব প্রয়োজনে যে আমরা বন্ধু নির্বাচন করি, বন্ধুত্ব গড়ে তুলি এবং কিভাবে তা গড়ে ওঠে, এ বিষয় নিয়ে বয়সন্ধিকালের ছেলেমেয়ে তরুণ কিশোরদের সঙ্গে কথা বলেছি, বয়োজ্যেষ্ঠদের সাথেও কথা বলেছি। অন্য অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তোমাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। সুধী দর্শক, আপনাদের যে কোনো মতামত, আপনাদের পরামর্শ আমাদের জানাবেন। আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সেই পরামর্শ জানাবার জন্য। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক মিথস্ক্রিয়া, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। খুদা হাফেজ। মিথস্ক্রিয়ার আজকের পর্বে ইতোমধ্যে আমরা আপনাদের অনেক চিঠি পেয়েছি, আপনাদের পরামর্শ জেনেছি, আপনারা বিভিন্ন অভিমত দিয়েছেন এই অনুষ্ঠান সম্পর্কে। আপনাদের ব্যক্তিগত জিজ্ঞাসাও আছে, কিছু প্রশ্ন আপনারা করেছেন। কিন্তু এই স্বল্প পরিসরের এই অনুষ্ঠানে আমরা আপনাদের সব জিজ্ঞাসার উত্তর হয়তো দিতে পারবো না। এ কারণে আমাদের একটি পরিকল্পনা আছে, আগামীতে আপনাদের চিঠিপত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আজকে যথারীতি আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের বেশ কজন তরুণ কিশোরকে, আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট মডেলকে, আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। একজন হচ্ছেন মনোরোগ চিকিৎসক ডক্টর হেদায়েতুল ইসলাম এবং আরেকজন হচ্ছেন নন্দন তত্ত্ব নামে একটি বইয়ের বিশিষ্ট লেখক এবং দেশের সাহিত্য সমালোচক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমাদের আজকের বিষয় সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। আমাদের ভেতরে একটি প্রবণতা আছে, বিশেষ করে অন্যের সামনে আমরা আমাদেরকে নিজেকে আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই এবং এটি আমাদের একটি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশেরই একটি প্রচেষ্টা। আমরা আজকে এই আমাদের ব্যক্তিত্ব এবং সৌন্দর্য নিয়ে কথা বলবো। আমরা শুরু করব প্রথমেই আজকে উপস্থিত কিশোর তরুণদের দিয়ে। আমরা প্রথমেই আলোচনায় যাই যে আজকে অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে এবং একটু তোমাদেরকে আজকে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে কি বেশি সুন্দর লাগছে বলে মনে হচ্ছে? কি
এটা আপনার আপনি নিজে যেভাবে ভাবেন। তো তোমার কি মনে হয় তোমাকে আজকে কেমন লাগছে? আমি নিজের দৃষ্টিতে মনে হয় আমি অলরাইট। You are all- আপনার দৃষ্টিতে যদি আমাকে সুন্দর লেগে থাকে, thank you. এবং আজকে অনুষ্ঠানে আসবার আগে কে কি পড়বে এই নিয়ে তোমাদের ভেতরে কি দুর্ভাবনা ছিল যে আজকে অনুষ্ঠানে যাচ্ছি, এই টেলিভিশন অনুষ্ঠান অনেকে দেখবে, কিভাবে নিজের গেট আপ হলে সুন্দর লাগবে, হ্যাঁ, ন্যূনতম যতটুকু সেন্স থাকা দরকার ততটুকু তো ছিল। এরকম নিয়ে আরো কার সবসময় থাকে। সো টেলিভিশনের জন্য তো আলাদা করে কিছু না, হ্যাঁ, কারণ সবসময় আমরা সবাই চাই যে আমাদেরকে দেখতে ভালো লাগুক, হ্যাঁ, বা দেখে অন্য বলুক যে তোমাকে সুন্দর লাগছে। কিন্তু অন্যান্য সময় হয়তো একজন দুজন পাঁচজন দেখে, টেলিভিশনে আসলে হয়তো একই সঙ্গে অনেকে দেখতে পায়, একটু বেশি না, সচেতন মানে হয়ে যায় না? আমার যেটা মনে হয় যে আসলে মানে একজনের কাছে যেটা সুন্দর লাগে, যেটা সুন্দর সেটা সবার কাছেই সুন্দর। কারণ মানে মানে ভালো লাগার অনুভূতিটা সবার ক্ষেত্রেই একই রকম হয়, কারো ক্ষেত্রে একটু বেশি হয়, কারো ক্ষেত্রে একটু কম হয়, মানে আমার এরকম মনে হয়। আর কিছু তোমাদের থেকে? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে যাই যে সৌন্দর্যকে তোমরা কিভাবে দেখো। যদি তোমাদেরকে বলা হয় সুন্দর কি, কেন সুন্দর, আমি যদি বলি যে ওকে আজকে খুব সুন্দর লাগছে, আজকে খুব সুন্দর লাগছে, এর মানে হচ্ছে কালকে সুন্দর লাগেনি, আজকে লাগছে, কেন বলি? সুন্দর লাগছে বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে আপনার আপেক্ষিকভাবে যেটা সুন্দর, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। আজকে হয়তো আপনার ওকে সুন্দর লাগছে, ওর হাঁটা পছন্দ হচ্ছে, ওর কথাবার্তার স্টাইলটা পছন্দ হচ্ছে, অথবা ও কি পরেছে, ওকে স্যুট করেছে, সেই হিসাবে আপনি ওকে সুট সুন্দর করেছে, মানে ও যা পরেছে এই হ্যাঁ, পরিবেশের সেটা ওকে সঙ্গে- ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, সুতরাং মানে চোখে ভালো লাগছে। আর কিছু তোমাদের দিক থেকে? আপনি নিজে যদি খুব ভালো মুডে থাকেন তাহলে অন্যকে দেখতে অনেকটা ভালো লাগে আর কি। সুতরাং নিজের যে দেখছে নিজের উপরেও ডিপেন্ড করে। আমি ভালো মুডে যদি না থাকি, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আসলে হয়তো ভালো নাও লাগতে পারে। আবার উল্টাটাও কিন্তু হয় যে অনেক সময় খুব মেজাজ খারাপ বা খুবই মন খারাপ, তখন এমন একজন আসলো যাকে খুব দেখে ভালো লাগছে, হ্যাঁ, বা আমার প্রিয় মানুষ, সে হয়তো দেখতে এমন কিছু ভালো না, তখন তাকে দেখে আমার মন ভালো হয়ে গেল, সেই সৌন্দর্যটা আমার মনটা ভালো করে সুতরাং দিল। সৌন্দর্য হচ্ছে একটা মানসিক অনুভূতি। হ্যাঁ, খুবই। আমার মনে হয় এই বিষয়ে আমরা, স্যার, আপনি যেহেতু নন্দন তত্ত্ব নামে একটি বই লিখেছেন, সাউন্ড আপনি খুবই আমাদের প্রাসঙ্গিক হবে আপনার কাছে জিজ্ঞেস করা যে আপনি যদি বলেন সুন্দর কি, যে কোনো জিনিস সেটি কেন সুন্দর, এবং যে কোনো জিনিসের বা যে কোনো মানুষের ব্যক্তিত্বের সৌন্দর্যকে কিভাবে বৃদ্ধি করা যায়। মনে হচ্ছে বইটা লিখে একটু বিপদে পড়ে গেছি, কিন্তু আজকে যে কথাগুলো এখানে বলা হয়েছে আসলে আমি তারই একটা সারাচ্ছাড় দিতে পারি। সৌন্দর্যের কিছু বিষয় যেগুলি হচ্ছে সর্বজনীন, যেমন একটা সুন্দর সূর্যাস্ত বা শিশুর মুখের হাসি, এই বিষয়গুলির সবখানে, সব দেশে, সব সমাজে, সব পরিবেশেই সুন্দর। কিছু বিষয় আছে যেগুলি নির্ভর করে পরিবেশের উপর, একটা মানসিক পরিবেশের উপর। 71 সালে তো নিশ্চয়ই অনেক সুন্দর সূর্যাস্ত এসেছিল আমাদের জীবনে, 71 সালে নিশ্চয়ই অনেক চন্দ্রালোকিত রাতও এসেছিল, সেগুলি আমাদের ভালো লাগেনি মোটেও। 71 সালে ভালো লেগেছে মুক্তিযোদ্ধার বন্দুকের গুলি, সেই গুলির শব্দ, যেগুলির শব্দ এখন আমাদের ভালো লাগবে না। একটা পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করে। তবে আজকে যেহেতু অনুষ্ঠানটা ব্যক্তিত্ব সম্পর্কিত, সেই জন্য আমার যেটা মনে হয় যে সৌন্দর্য সঙ্গে কিছু রুচির বিষয় জড়িত আছে। সুরুচিপূর্ণ যে কোনো জিনিস সুন্দর। এখন সুরুচির উপাদানগুলি কি? সৌন্দর্য এমন একটা জিনিস যার সংজ্ঞা দেওয়াটা খুব কঠিন। আমরা উপাদান থেকে মোটামুটি সংজ্ঞাটা নির্মাণ করতে পারি। এই সুরুচির মধ্যে থাকে যেমন সুমিতি, পরিমিতিবোধ, কিছুটা ব্যালেন্সেরও ব্যাপার আছে। যেমন একজন খুব সুন্দর মানুষ, চমৎকার দেখতে মানুষটি, কিন্তু তার নাকটা মস্ত লম্বা, তাহলে তাকে আমরা সুন্দর বলবো না। সেখানে পরিমিতির একটা অভাব আছে, ব্যালেন্সের একটা অভাব আছে। তারপর সুনীতির একটা ব্যাপার আছে, যেটাকে নৈতিকতা বলতে পারি। ব্যক্তিত্বের একটা উপাদান হচ্ছে সুনীতি, যে দুর্নীতিবাজ মানুষ যতই সুন্দর হোক, যদি বুঝতে পারি মানুষটার ভিতরে সুনীতির অভাব আছে, তাহলে তাকে আমি সুন্দর মানুষ বলতে পারবো না। তারপর যেমন সাংস্কৃতিক কিছু চর্চার ব্যাপার আছে। সংস্কৃতি কথাটা হচ্ছে চর্চার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। কিছু মূল্যবোধ আছে একটা জনগোষ্ঠীর জীবনে, সেটা সাংস্কৃতিক মূল্যবোধ বলি আমরা, সেটা পারিবারিক মূল্যবোধ বলতে পারি। সেটা চর্চার মধ্য দিয়ে যত পরিশুদ্ধ হবে, ততই সেটি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করবে। কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় মানুষের ব্যক্তিত্বে? আমি একটু আগে বললাম সংস্কৃতির ব্যাপারটা, চর্চার ব্যাপারটা। চর্চার মধ্য দিয়ে মানুষকে নিজেকে পূর্ণাঙ্গ করতে হবে, শিখতে হবে। একজন মানুষ থেকে শিখবে, একটা সমাজ ব্যবস্থা থেকে শিখবে, দেখে দেখে শিখবে, অভিজ্ঞতার মাধ্যমে মানুষ শিখতে পাবে। তারপর সৌন্দর্য সচেতনতা, যাকে আমরা বলতে পারি এস্থেটিক পারসেপশন। এখন আমি ঘর সাজাবার একটা সৌন্দর্য আছে, খুব ছোটোখাটো জিনিস দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো যায়। নিজেকে সেরকমভাবে প্রকাশ করা যায় খুব সামান্য জিনিসের মধ্য দিয়েও। তার জন্য খুব ভালো কাপড় পরতে হবে তা নয়,
কাপড়টা পরিষ্কার হতে হবে, কাপড়টা যুগের সঙ্গে উপযোগী হতে হবে। আমি বলছি না যে একটা যুগে যে কাপড় চলে সেটা অন্য যুগে চলতে পারে, হয়তো আজকে যে কাপড় যে ফ্যাশন চলছে সেটি 20 বছর পর পুরনো হয়ে যেতে পারে। আমাদের সময় ছিল টেডি প্যান্ট, এই বিশাল বিশাল পায়ের প্যান্ট, এবং সেটা বলে মানুষ হাসবে। আমাদের সময় সেটা খুব সুন্দর লাগতো, ব্যক্তিত্বের বিকাশের সহায়ক মনে করতাম। ব্যক্তিত্বের কিছু ভেরিয়েবল আছে যেগুলি পরিবর্তিত হয়, যেগুলি কনস্ট্যান্ট, যেগুলি সবসময় থাকে, সেটির মধ্যে আছে মানুষের সুনীতিবোধ। আমি যেটা আগেই বলেছি, সৌন্দর্যের পক্ষে মানুষের যে কমিটমেন্ট সেটি থাকতে হবে, আর তার একটা খোলা মন থাকতে হবে মানুষের। সেই মানুষের